দরজা ধাক্কানোর শব্দে নীলার ঘুমের ব্যাঘাত ঘটতেই সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। চোখ খুলতেই নিজেকে ব্যালকনির মেঝেতে আবিষ্কার করল। তাড়াতাড়ি মোবাইল হাতে নিতেই দেখল দুপুর 2টা বাজে। সকালে বড় বাবা বের হতেই সে ব্যালকনিতে নিজের ফুল গাছগুলোর পাশে এসে বসেছিল। আজ নতুন 2টা গোলাপ ফুটেছে, একটা কাঠগোলাপের কলি এসেছে। পাশেই নয়নতারাগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে আছে। গোলাপ গাছটা তাকে সাফাত ভাইই দিয়েছিল, ভেবেছিল ভালোবেসেই দিয়েছে হয়তো। তাই নীলা আজ অনেকগুলো দিন ধরে যত্ন করে যাচ্ছিল। এতগুলো দিন পরে আজ ফুল ফুটল, কিন্তু তার কেন জানি তেমন খুশি লাগছে না। তবুও নিজের মনকে ভুলোবার জন্য দেয়ালে মাথা হেলিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে স্মৃতি স্মরণ করতে করতে কখন যে চোখগুলো লেগে এসেছে বুঝে উঠতে পারেনি। দ্বিতীয়বার দরজা ধাক্কানোর শব্দে নিহিলা নিজেকে পরিপাটি করে রুমে এগিয়ে আসলো। দরজা খুলতেই মাকে দেখে নীলা ফিরে গেল। আসো মা। কই ছিলিস? দিন দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন? ওই একটু ঘুমিয়েছিলাম বলেই নীলা আলমারির দিকে এগিয়ে গেল। তুই তো এই সময় কোনোদিনও ঘুমাস না। রেহেনা বেগম সন্দেহসূচক চাহনি দিয়ে কথাটা জিজ্ঞেস করতেই নিজেই পরমুহূর্তে কি যেন একটা ভেবে খাটের দিকে এগিয়ে গেল। মায়ের কথা শুনে নীলা নিজেও ভাবল, তার তো এই সময়ে ঘুমানোর অভ্যাস কোনো কালেই ছিল না। দুপুর সময়ে বাড়ির সবাই রেস্ট করলেও সে শুধু ঘুরঘুর করত। তার ধারণা অনুযায়ী ঘুম হচ্ছে শুধুই রাতের জন্য, দিনের বেলা কিসের ঘুম? অথচ আজ নিজেই এমন সময় ঘুমালো। এখন তো প্রায় যাই মা, তুমি হয়তো রান্নায় ব্যস্ত থাকো তাই জানো না। জানো, এখন ঘুমটাও অনেক ভারী হয়ে গেছে। এ যে তুমি এতবার ডাকলে শুনতেই পেলাম না। রেহেনা বেগম মেয়ের দিকে তাকালো। তার ছোট বাচ্চা মেয়েটাও কথা লুকাতে শিখে গেছে। সে যাতে আর কোনো প্রশ্ন না করে তাই কি সুন্দর করে কথা ঘুরাচ্ছে। অথচ তিনি জানেন নীলা অনেক নরম স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকে কিছু না হতেই কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত। স্কুলে সামান্য কেউ বকা দিলেও সহ্য করতে পারত না। আর এখন এত বড় বড় ঘটনার পরেও কাউকে কিচ্ছুটি না বলে মনের ভেতর বিশাল বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে কথা ঘোরাচ্ছে, যেন সব স্বাভাবিক। অথচ মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, সেটা রেহেনা বেগম নিজেও বুঝতে পারছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। তিনি মেয়ের বিছানার দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেললেন। তার এই মেয়েটা ছোট থেকেই অনেক গুছানো স্বভাবের, কোনোদিন উঠে তার বিছানা গুছাতে হয়নি। নীলাই গুছিয়ে ফেলতো উঠার সাথে সাথে। অথচ আজ বিছানাটা এলোমেলো। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে মেয়েকে ফ্রেশ হয়ে আসতে বলতেই নীলা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমের দিকে পা বাড়াল। নীলা বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে যথাসম্ভব উপরে পরিপাটি করে নিল। ওয়াশরুম থেকে বের হতেই রেহেনা বেগমকে বিছানায় বসে থাকতে দেখল। রেহেনা বেগম মিষ্টি হেসে মেয়েকে কাছে ডাকতেই নিহিলা এগিয়ে এসে মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরে কোলে মাথা লুকালো। খাবি না? এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা, যার কাছে মন খুলে কাঁদা যায়, যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগেই বুঝে নেয়। মায়ের কথায় নীলা আরও ভালোভাবে মাকে জড়িয়ে নিল। খাবো একটু পরে, একটু থাকো। রেহেনা বেগম কিছু না বলে মেয়ের মাথায় পরম আদরে হাত বুলাতে লাগলেন। সে জানে তার এই মেয়েটা মন খারাপ হলেই তাকে কাছে চায়, যেমনটা ছোটবেলায় করত। কেউ কিছু বললেই আগে এসে মায়ের কোলে এভাবে মুখ গুজে কান্না করত। এরপর কান্না করে হালকা হয়েই সব বলতো। অথচ এইবার এত বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না, শুধুমাত্র মা কষ্ট পাবে বলে। সেটা রেহেনা বেগম বুঝতে পেরেছেন। তার মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু আধটু, তখন থেকেই মায়ের কাছে এসে আর কষ্টগুলো বলে না, কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে। রেহেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়েটা এত বুঝদার, মায়ের কষ্ট হবে ভেবে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে, যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায়। নীলার চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না করেও তার কান্না চলে আসে। সে বুঝতে পারল এই বাসাতে আর তার থাকা হবে না। এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দিবে, যেটা সে সহ্য করতে পারবে না, যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না। রেহেনা বেগম মেয়ের চোখের পানি দেখে মেয়ের মুখ তুলে পানিটুকু মুছে দিল। কাঁদিস না মা, নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে কেউ সহজে কাঁদাতে না পারে। এইটার মাধ্যমেই মনে কর আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে। শুকরিয়া আদায় কর এই ভেবে যে এমন বদছায়া থেকে আল্লাহ তোরে আগে আগে সরিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছে। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। মাঝে মাঝে হোঁচট খাওয়া ভালো, জানি অনেক কষ্টকর, কিন্তু এই হোঁচট খেয়েই মানুষ ভালোভাবে বাঁচতে পারে। যেমনটা এই ঘটনার পরেই তুইও মানুষ চিনতে শিখেছিস। উপরে মানুষ ভালো দেখালেও প্রকৃতপক্ষে ভেতরের মুখোশটা যে ভিন্ন, সেটা তো বুঝতে শিখেছিস। জীবনে চলতে গেলে এমন হাজারো কিছু হবে। কিছু কিছু স্মৃতি মাথা থেকে সরিয়ে দেওয়া উচিত, না হয় জীবনে চলা কঠিন। সামনে যে এখনও তোর সম্পূর্ণ জীবন রয়ে গেছে। আমি জানি আমার মেয়ে সব ভুলে জীবনকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। নীলা মাকে আরও গভীর করে জড়িয়ে ধরল।
এই মানুষটা তার মন ভালো করার ওষুধ। এত সুন্দর করে কেমনে বোঝাতে পারে? সে চায় তার এই মানুষটা কোনোদিন কষ্ট না পাক, অথচ সেই মানুষটার কপালেই প্রিয় মানুষটা নেই। এমন কেন হয়? মা, একটা জিনিস চাইব, দিবে? আমি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকতে চাই, দিবে? কি বলছিস মানে? বলতে বলতেই থেমে গেল। কিছু একটা বুঝতে পেরে তার চেহারা মলিন হয়ে গেল। তিনি নীলার দিকে তাকাতেই তার কান্নারত চোখ দেখে কিছু বলতে নিতেই নীলা থামিয়ে দিল। প্লিজ মা, আজকে বড় বাবাকে এই কথাটাই বলবো। জানি তোমার অনেক কষ্ট হবে, এখানে আমি আমার স্বার্থ চাচ্ছি, কিন্তু দেখো, আমি এ বাড়িতে থাকলে তুমিও ভালো থাকবে না, আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে। আমার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। না, এটা হতে পারে না। দরকার হলে তোর বড় বাবাকে বলে তোকে নিয়ে আমি অনেক দূরে অন্য বাড়িতে উঠব, তবুও তোকে আমি ছাড়বো না। মা, এত বছর বড় বাবা আমাকে দেখেছে, তোমাকে নিজের বোনের মতো করে আগলে রেখেছে। উনি তো আমাদের পর ভাবেনি। তবে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, ওনারাই বেশি কষ্ট পাবেন। অন্যজনের কষ্টের ফল ওনারা কেন পাবেন? তাহলে হোস্টেলে থাকলে যে কোনো সময় এই বাড়িতে আমার আসতেই হবে, কিন্তু আমি কয়েকটা বছর একেবারে সব ভুলে নতুনভাবেই শুরু করে আসব। এরকম আসলে আমার কোনো কষ্ট হবে না তখন, কিন্তু ভুলতে গিয়ে আবারও কয়েক মাস পরে পরে যদি আসি, তবে আমি আরও ভেঙে পড়ব, ভালো থাকতে পারবো না। মা। রেহেনা বেগম মেয়ের দিকে তাকালেন। মেয়ের একটা কথাও ভুল মনে হলো না তার। নিজের জন্য কেন মেয়ের জীবনকে বঞ্চিত করবেন সেটা ভেবেই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। আপনাদের এই গল্পটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট গল্পে।